2012 সালে ইলিয়াস আলীকে গুম করা হলো। ইলিয়াস আলী গুম করার মানে এর প্রতিবাদে আমাদের ধারাবাহিক হরতাল কর্মসূচি চলছে। আমি বিকেল সন্ধ্যার দিকে হরতাল কর্মসূচি ঘোষণা দিতাম। একটা হরতাল শেষ হলো, আরেকটা ঘোষণা দিতাম। এই 3-4 দিন চললো, হরতাল চলছে একদিনের পর একদিন, এবং হরতালগুলো ভালো হচ্ছে। বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে। চাঁদপুরে মারা গেল 2 জন, তারপরে লক্ষ্মীপুরে 2 জন মারা গেল। আন্দোলনটা জাস্ট জমে উঠেছে। তো জমে ওঠার পর এটা বোধহয় 7-8 দিন এইভাবে চললো। লাস্ট আমি ব্রিফিং করে যাচ্ছি সন্ধ্যার সময়, বেরিয়ে মনে করলো বাসায় তো থাকা যাবে না, আমার কোনো বোনের বাসায় থাকবো। হ্যাঁ, নয়াপল্টন থেকে। তখনও কিন্তু আমাদের ওই মানে আমার যে ইয়েতে থাকা, অফিসে থাকার যে ট্র্যাডিশন যেটি চালু হলো, সেটা হচ্ছে পর থেকে আর কি, তখন থেকে চালু হয়নি যে দিয়ে যে কোনো জায়গায় থাকবো, বাসায় থাকবো না। ঠিক আমি ইয়ের সামনে যে স্কাউট মার্কেটটা আছে, এর সামনে যখন গেছি তখন দেখলাম যে সামনে একটা মাইক্রো দাঁড়ানো আছে আর গাড়িটাকে ঘিরে নিল। তো গাড়িটার মধ্যে ছিল আমার একটা ছোট ভাই, রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল, রুয়েট যেটা, ওর নাম হচ্ছে ইকবালুর রহমান রোকন। ও হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার। ও আমার পাশে ছিল। আমার একটা ক্লাসমেট ছিল, আর সিনিয়র অ্যাডভোকেট ঢাকা জজ কোর্টের মাসুদ ভাই ছিলেন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। তো যাই হোক, মাসুদ ভাই নেমে গেলেও নাকি কিছু বলেনি। আর আমাদের গাড়িসহ নিয়ে যাওয়া হলো ডিবি অফিসে। এই প্রথম গোয়েন্দা দপ্তরে আমরা গেলাম আমার রাজনৈতিক জীবনে, ছাত্র জীবন থেকে। ছাত্র জীবনে যতবার গ্রেপ্তার না, থানায় নিয়ে যেত, তারপরের দিন কোর্টে চালান। আমি রিমান্ড এবং কি বলে যে গোয়েন্দা দপ্তরে এটা কখনোই নাইনি। তো এইটাও মানে জেলে যাওয়ার তো আর ভয় নাই। আওয়ামী লীগের আমলে এর আগেও একবার গিয়েছিলাম, ওই যে 96 থেকে 2001, তখন হরতালের দিন থেকে অ্যারেস্ট করলো আমাকে প্রেস ক্লাব থেকে। তো ওইটাও বেশি দিন থাকতে হয়নি গত আওয়ামী লীগের টার্মে, ওটা এরকম বোধ হয় 28-29 দিন ছিলাম। কিন্তু এটা যখন নিয়ে গেল, নিয়ে যে তো থাকলো, যাক তখনও ওইরকম অত খারাপ ব্যবহার করেনি। নিয়ে যাওয়ার পর তার পরের দিন আমাদের কোর্টে দিয়ে দিল, ওখান থেকে আমাদের রিমান্ড দেয়নি। চলে গেলাম আমরা কারাগারে আর কি। তো কারাগারে যে দেখি মানে ওইখানে জেলারের চাইতে বা সুপারের চাইতে কারারক্ষী যে গোপালগঞ্জের যে আছে, সে হচ্ছে অত্যন্ত শক্তিশালী। এই প্রথম হ্যাঁ, সেন্ট্রাল জেলে এই নিউ ডাইমেনশন, একটা নতুন একটা ধরন দেখতে পেলাম। হাসান নামে একজন কারারক্ষী, সে গোপালগঞ্জ বাড়ি, তার দেখি দাপটে সবাই অস্থির। তো এটা তো নতুন একটা ইয়ে হলো, মানে কি বলে যে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম কারাগারের মধ্যে। এনিওয়ে আমাদের সাথে তো আর সুপার তারপরে জেলার সাথে দেখা হতো না, আমাদেরকে নিয়ে গেল 7 নম্বর সেল প্রথমে। তো সেইবার 7 নম্বর সেলে 2 মাস থাকলাম। 2 মাস পর বের হলাম। এরপর না, রিমান্ড নেয়নি। এরপর 2013 সালে 2013 সালে 2বার গেলাম। একটা হচ্ছে হেফাজতের আন্দোলনের সময় এটা গেলাম, আর একটা হচ্ছে নির্বাচন বিরোধী আমরা যে বয়কট করছি সেটা। সেইবারে আমাকে এই পার্টি অফিসে আমি আছি, রাত্রি 3:50 এই দোতলা মই দিয়ে দোতলায় উঠে দরজা ভেঙে আমাকে এখান থেকে নিয়ে গেল আর কি। তো সেবারও কিন্তু নাইনি, রিমান্ড নেয়নি। আমি তার আগের হেফাজতের সময় যখন নিলাম সেটা 3 মাস ছিলাম, আর এটা যখন নির্বাচন শেষ হয়ে গেল তারপরে 2 মাস পর আমাকে এখান থেকে ছাড়লো। এটা হলো 2013 নভেম্বরে নিলাম, 2014 একবার 30 জানুয়ারিতে ছাড়া পেলাম। সেই 2015 আন্দোলনের হোল সিনারিও চেঞ্জ হয়ে গেল। সেখানে দৃশ্যপট একেবারে আলাদা। আমরা হরতাল দিচ্ছি, একের পর এক অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। মহাসচিব থেকে অ্যারেস্ট হয়ে গেলেন প্রেস ক্লাব থেকে। এরপরে আমাকেই চালাতে হচ্ছে বিভিন্ন জায়গায়, শেল্টারে গিয়ে সেখান থেকে হাতে ল্যাপটপ নিয়ে সারা রাত ধরে করি, কী বলে বক্তব্য টাইপ করি। তারপরে হয়তো তার পরের দিন বিকেলে কর্মসূচি ঘোষণা করি, একটা বক্তব্য রেখে কর্মসূচি ঘোষণা করি। এই প্রথম আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে শিখলাম। তো যাই হোক, এটা করার পরে আমি জানুয়ারির 30 তারিখে আমি যে বাসায় ছিলাম ওইটা হলো বাড়িধারা ডিওএইচএস। বাড়িধারা ডিওএইচএস গোটাটা ঘেরাও করে প্রায় অসংখ্য র্যাব, একজন কর্নেল, সে আমাদেরকে তুলে নিয়ে গেল রাত্রি 12টার সময়।
তুলে নিয়ে গিয়ে তারপরে র্যাব 1 উত্তরাতে আমরা থাকলাম। থাকার পর সেটা আরেক কাহিনী আর কি। হ্যাঁ, ভোরবেলায় আমরা তো মানে ওখানে গিয়ে সব ফর্মালিটিস হতে হতে ভোর হয়ে গেছে। দেখলাম তো যাক একটা রুমের মধ্যে বসিয়েছিল, আমাকে বললো এখানে ইয়েও ছিল, কি বলে সাদেক হোসেন খোকাও এখানে ছিলেন, ওনাকে কয়েকদিন আগে উত্তরের আরেক জায়গায় ধরে নিয়ে গেছে। এনিওয়ে ওইভাবে গিয়ার পর সন্ধ্যার সময় আমাদেরকে ভাটারা থানায় একটা মামলা আছে, ভাটারা থানার সামনে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে র্যাবের একটা মাইক্রো রাখার পর আবার বোধহয় নির্দেশ আসলো যে ডিবি অফিসে নিয়ে যাবে। তারপরে আমাদেরকে ডিবি অফিসে নিয়ে গেল। তখন হয়তো সন্ধ্যার পর একটু রাত হয়েছে। তো তখনই গিয়ে দেখলাম যে আগের যে আচরণ, আগের যে তাদের আমাদের সাথে কথা বলা ট্রিটমেন্ট টোটালি ওখানে চেঞ্জ হয়ে গেল। তো একটা অফিসারের রুমে বসিয়ে আমাদের সমস্ত আগে ডিটেলসটা নিয়ে নিল, ঠিকানা, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, লেখাপড়া সব কিছু, আত্মীয় স্বজন কে কী করে না করে সব লেখার, যেটা হয়তো নিয়ম আর কি করতেই পারে। তারপরে আমাদেরকে নিয়ে গেল হাজতে। এর আগে আমাদেরকে কোনো অফিসারের রুমে বসতে দিত, সকালে কোর্টে দিত, এটা আর দিল না। এবং রাত্রে মাদক সেবী, তারপরে হচ্ছে মার্ডারার, মানে সোশ্যাল মার্ডারার, যত সামাজিক মানে ক্রিমিনাল অপরাধী আছে এদের মধ্যে থাকতে দিল। তো সব রিকোয়েস্ট করে করে বলার পরে ওই এক সাইডে দরজার এক সাইড একটু বললাম যে আমাকে এইখানে একটু দেন, ওটা শুনলো। এমনি যারা মানে অফিসার, নিচের দিকের অফিসার, তাদের একটু সহানুভূতি দেখতাম। কিন্তু একটাই মানে এরশাদের আমল আর হাসিনার আমলের পার্থক্য হচ্ছে অফিসারদের দেখতাম খুব নিষ্ঠুরতা, কিন্তু নিচের লেভেলের আপনার পুলিশ কনস্টেবল অথবা দারোগা বা ইন্সপেক্টর এই লেভেলে আবার মানে আমাদের প্রতি ব্যবহারে মানে খুব একটা নিষ্ঠুরতা দেখতাম না। কিন্তু অফিসারদের মধ্যে দেখতাম বেশ নিষ্ঠুরতা, একটু জোরে কথা বলছে, ধমক দিচ্ছে, আপনারা এই করেছেন, আপনারা সেই করেছেন। তো বলছে এটা তো হচ্ছে ওবায়দুল কাদের বলবে বা হাসান মাহমুদ বলবে মিটিংয়ের মধ্যে, তো এটা আপনাদের অ্যারেস্ট করতে বলেছে, ঠিক আছে অ্যারেস্ট করে নিয়ে এসছেন, কোনো ইন্টারোগেশন থাকলে সেটাও করতে পারেন, কিন্তু জাস্ট আপনি যে ভাষাটা ব্যবহার করছেন হ্যাঁ পলিটিক্যাল কর্মীর মতো এরকম। যাই হোক এভাবে নিয়ে যাওয়ার পরে চললো। প্রথম দিন দিল 3 দিন রিমান্ড, আবার কোর্টে হাজির করে 5 দিন রিমান্ড, আবার কোর্টে 5 দিন পর হাজির করে 3 দিন রিমান্ড, আবার 5 দিন রিমান্ড, আবার 7 দিন রিমান্ড।